সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি। আজকের আলোচনার বিষয় রাষ্ট্র পরিচালনায় বৈষম্য। রাষ্ট্র পরিচালনায় বৈষম্য রাষ্ট্র পরিচালনায় বৈষম্য থাকলে কি হয় আর না থাকলে কি হয়, দেশের মানুষ এটা জানে। রাষ্ট্র পরিচালনায় বৈষম্যহীনতার জন্যই এত আন্দোলন, এত আয়োজন, এত প্রচেষ্টা। আমাদের সাথে স্টুডিওতে এসব বিষয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংক পিএলসি। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে উপস্থিত আছেন জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। একজন রাজনীতি অঙ্গনের, একজন অর্থনীতি অঙ্গনের মানুষকে আমরা পেয়েছি। অর্থনীতি দিয়ে শুরু করব। রাজনৈতিক আলোচনা, সংস্কার, সনদ, এসব বিষয়ে আসবো আপনার কাছে। আগে জেনে আসি জামাল উদ্দিন আহমেদ আপনার কাছ থেকে, বর্তমানে এই যে অন্তর্বর্তী সরকারের 11 মাস প্রায় শেষ হচ্ছে, বা 11 মাস, প্রায় 1 বছর যদি ধরি বা 10 মাসই ধরি, এর মধ্যে অর্থনৈতিক অবস্থা কেমন দেখছেন? আর এর মধ্যে আমরা যখন কথা বলছি, এই সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের একটা শক্তিশালী প্রতিনিধি দল শুল্ক বিষয়ে আলোচনার জন্য উপস্থিত আছে। অর্থনীতির অবস্থার একটু বুঝে আসি আপনার কাছ থেকে, কেমন দেখছেন? আমাদের অর্থনীতির যে ইন্ডিকেটরগুলো, সেই ইন্ডিকেটরগুলো যদি দেখেন, তাহলে কম্পারেটিভ যদি আনেন, এখন ওয়ার্ল্ড ব্যাংকের যে বিভিন্ন তো অর্গানাইজেশন আছে, ওয়ার্ল্ড ব্যাংকের যে আপনার যে রিপোর্ট, IMF-এর রিপোর্ট, এই সমস্ত রিপোর্টে আমাদের জিডিপি গ্রোথটা 3.1-এর কথা আমরা শুনতেছি, যেটা আপনার 6.5 থেকে নিচের দিকে নামতেছে। তার মানে লাস্ট ফিউ মান্থসে যেভাবে গোয়িং ডাউন, এটা যদি এটা এখন আপনার এটা নির্ভর করে এটা কেন হলো, এটা আমাদের এক্সামিন করা দরকার। কেন হলো ওটার পিছনে আপনার মূলত হলো যে আমাদের যে দেশের যে অস্থিতিশীলতাটা আমরা ম্যানেজ করতে পারিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচার ব্যবস্থা নিয়োগে বৈষম্য, তারপরে বিচার কাজে বৈষম্য, তারপরে আপনার ইনকাম ইনইকুয়ালিটি রিডিউস করার জন্য যে উদ্দেশ্যে আন্দোলনটা উত্থিত, সেই উদ্দেশ্যে ইনকাম ইনইকুয়ালিটি রিডাকশনের আমরা এখনো পর্যন্ত কোনো রকমের মেকানিজম দেখছি না। ইনকাম ইনইকুয়ালিটি এবং বিচারহীনতার যে সংস্কৃতি, সিন্স দি ইনসেপশন অফ বাংলাদেশ, এখনো পর্যন্ত সেই বিচারহীনতার সংস্কৃতিরা চলমান, এখনো কোর্টে গেলে আপনি হেলমেট পরি মাথায় দিয়ে যাইতে হয়, কেউ ইট মারে কিনা ওখানে। এখনো এটা কিন্তু একটা লোকের বন্দি করে আপনি যদি নেন, সমস্ত সিকিউরিটি তো আপনার, সেই সিকিউরিটি আমাদের সিস্টেমে দিতে পারতেছে না। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? ইট ইন্ডিকেটস দ্যাট পিপলস আর নট সিকিউরড। পাবলিক যে নিরাপত্তা, সেই বন্দি অবস্থায় একটা লোক যদি নিরাপদ না থাকে তাহলে তো মুশকিল। এবং সেই ক্ষেত্রে এই গ্যারান্টি কে দিবে? এটা তো রাষ্ট্র দিবে। এবং এটা যদি আপনার এই কায়দা যদি চলতে থাকে, এই ধরনের পরিস্থিতি চলতে থাকে, এগুলো কিন্তু আপনার এই নিউজগুলো কিন্তু আমাদের মধ্যে সীমাবদ্ধ না, এটা স্যাটেলাইট দিয়ে আপনার বাইরে থেকেই নিয়ে নিতে পারে। সেটা দিয়ে বাংলাদেশে তাহলে ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা তারা মেজার করবে ওই দিক দিয়া, ওইসব দিক দিয়া। বিচারহীনতার ইন্ডেক্স, তারপর বিচার কার্যক্রম পরিচালনা, তারপর আইনশৃঙ্খলা পরিস্থিতি, এটা ন্যাক্কারজনক। এখন যে অবস্থা আছে, এটা কোনো পরিস্থিতিই না। মানুষ কিন্তু হয়তো অনেকে না বুঝে চলতেছে, যার কোনো অবলম্বন নাই, সে আপনার রাস্তায় বাহির হইতেছে, মনে হইতেছে সে নিরাপদ, কিন্তু এটা নিরাপদ না। এই যে আপনার কয়দিন আগে একটা এখন ট্রল হইতেছে, একটা বৈষম্য বিরোধী বৈষম্য যে সমন্বয়ক একজন আমাদের কনস্টিটিউয়েন্সির ছেলে, সে একটা স্কুলের ছাত্র ছিল, আমাদের একই কনস্টিটিউয়েন্সি, নোয়াখালী 2, ওখানে বিএনপির জয়নাল আবদিন ফারুক MP ছিল। সেই জায়গায়
আপনার ওই ছেলে এই যে রিয়াদ না কি নাম যেটা ওই নবীপুর হাই স্কুল থেকে পাশ করছে। নবীপুর হাই স্কুল থেকে পাশ করে সে ঢাকায় এসে ইউনিভার্সিটিতে পড়তে হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি। সে এখানে সমন্বয়ক হলো আপনার ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, এবং সেই ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হিজ ব্যাকগ্রাউন্ড এসে সে তার ফাদার রিক্সা পুলার, তার দাদা রিক্সা পুলার। তারপর সে পড়াশোনা করছে ভালো, স্কুল থেকে বাইরে এখানে এসে পড়াশোনা দিতে। এখন সে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে ধরা পড়ছে। এই যে গুলশানে শাম্মী আক্তারের শাম্মী মহিউদ্দিন আহমদ সাহেবের মেয়ে বাড়িতে চাঁদাবাজি করতে গেছে, সেখানে ধরা পড়ছে। এবং এখন আজকে পেপারে দেখলাম তার কোন জায়গা থেকে তার চেক পাইছে, 2 কোটি টাকার চেক কোন জায়গা থেকে চাঁদা উঠেছে, ওই যে তার সে যেখানে সংরক্ষিত রাখছে সেটা। এই যদি পরিস্থিতি হয়, এটা ইজ নট ফেয়ার সিচুয়েশন। এটা ফেয়ার সিচুয়েশন না। এই সিচুয়েশানে কোনো বিদেশি এখানে ইনভেস্ট করতে আসবে না, এবং ইনভেস্ট করতে যদি না আসে তাহলে বিদেশিরা লোন দেবে নাকি আপনাকে? আপনাকে লোন দেওয়ার সময় 14 বার চিন্তা করবে। তাদের ইন্ডেক্স আছে তো। এখানে ধরেন আপনার এখানে এই যে সিচুয়েশানটা, এই সিচুয়েশানটা প্রথমেই যদি ওনারা এটা ডিল করতো, যে কারফিউ দেওয়া হোক বা আপনার অন্য কোনো মেকানিজম, গভর্নমেন্টের তো অনেক মেকানিজম আছে, জরুরি অবস্থা ঘোষণা করতে পারতো, সেটা ওনারা করে নাই। না করে হয়েছে কি, এখন এইটাকে তো এই গভর্নমেন্ট এখন আর নিয়ন্ত্রণ করতে পারবে কিনা, এটা মানুষের অনেক। আপনার কাছে আসবো। ধন্যবাদ আপনাকে। জুনায়েদ সাকি, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে, 23তম দিনের আলোচনা। আজকের দিনে মানে 31 তারিখের আলোচনায় শেষ করার কথা আমরা শুনেছি। 5 তারিখের আগে, 5 তারিখের মধ্যে বা 5 তারিখে হয়তো জাতীয় সনদ ঘোষণার একটা কথা আমরা শুনেছি। আপনি সেখানে ছিলেন, আপনি থাকেন। এখনো পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের বা সংস্কার সনদ বিষয়ে অগ্রগতি কতদূর? ধন্যবাদ আপনাকে। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি আপনার প্রশ্ন থেকে শুরু করি, তারপরে আমি কিছুটা অর্থনৈতিক জায়গায় যাব। এই সরকারের তো দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের সাফল্য ব্যর্থতা নানান দিক আছে। তবে আমাদের বিবেচনায় সংস্কার কাজের যে দায়িত্বটা এই সরকার ফ্যাসিলিটেট করার দায়িত্ব ছিল, সেই ক্ষেত্রে তাদের অনেকটাই বলবো যে তারা সাফল্যের সাথেই এগিয়ে যাচ্ছেন। অনেকগুলো কমিশন গঠিত হয়েছে এবং সেই কমিশনগুলোর রিপোর্টের পরে এখানে একটা ঐকমত্য কমিশনও গঠিত হয়েছে। তারা সেই রিপোর্টগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা স্টেক হোল্ডারদের মতামত নিচ্ছেন, এবং সেখান থেকে যেসব প্রশ্নে মোটামুটি একটা জাতীয় ঐকমত্য আছে সেগুলোকে বাছাই করার চেষ্টা করা হচ্ছে। এবং তার জন্য মানে প্রথম পর্বে ছিল সব রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে, বিভিন্ন বিষয়ে তাদের অবস্থান কী। এখন দ্বিতীয় পর্বে যেটা চলছে, যে রাজনৈতিক দলগুলো একসাথে বসে আলোচনা করছে, এবং সেক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়েছে। এটাকে বলতে পারেন যে এক ধরনের মানে একদিক থেকে তো এটা আগে কখনোই ঘটেনি, অন্যদিক থেকে মানে এটা প্রায় একটা গণপরিষদের মতো আলোচনা হচ্ছে আর কি, যেখানে কিংবা সংস্কার পরিষদের মতো আলোচনা হচ্ছে, যেখানে রাজনৈতিক দলগুলো পার্টিসিপেট করছে এবং তারা বিভিন্ন প্রসঙ্গে তাদের মতামত দিচ্ছেন, ভূমিকা রাখছেন, পারস্পরিক মতামতের দ্বারা সমৃদ্ধ হচ্ছেন, যার ফলে অনেকের সিদ্ধান্ত বদলাচ্ছে। এবং আমরা অনেকগুলো বিষয় ঐকমত্যে আসতে পেরেছি, যেটা আসলে এর আগে যার যার ঘোষিত অবস্থান থেকে সেই ঐকমত্যটা তৈরি হয়নি। ফলে এই প্রক্রিয়াটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলাদেশের ইতিহাসে, এবং এটা আজকে একভাবে শেষ দিন হিসেবে ঠিক করা হয়েছে যে আজকের মধ্যে যা যা বিষয়ে আমাদের ঐকমত্য হলো সেগুলোকে আলাদা চিহ্নিত করা হবে, আর যেসব বিষয়ে ঐকমত্য থাকছে না সেটাও আলাদা করা হবে। তবে ঐকমত্য যেগুলো হচ্ছে ওর মধ্যে আবার দুটো অংশ আছে, একটা হচ্ছে সম্পূর্ণ ঐকমত্য, আর একটা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। তো সেই বিষয়গুলো চিহ্নিত হবে। ফলে ঐকমত্য এবং ঐকমত্য নোট অফ ডিসেন্ট এবং যেগুলোতে দ্বিমত,
এখন সামনে আসবে যে এই প্রশ্নটা কিভাবে বাস্তবায়িত হবে। জি, এখন ঐকমত্যের বাস্তবায়ন কিভাবে হবে, নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে অবস্থাটা কি হবে, দ্বিমতগুলো কোথায় যাবে। আমাদের দিক থেকে আমরা যেটা বলেছিলাম যে ঐকমত্য যেটা হচ্ছে সেইটা তো আসলে সবাই অঙ্গীকার করছে, এমনকি এটা একটা অর্ডিন্যান্স আকারে হতে পারে যে পরবর্তী সংসদে এটা বাস্তবায়ন করা হবে। যারাই বিজয়ী লাভ করে এই যে ঐকমত্যের জায়গা সেটা বাস্তবায়ন হবে। আবার যারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন কিংবা যেসব প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে তারা সেই নোট অফ ডিসেন্টগুলো নিয়েই জনগণের কাছে যাবেন। ফলে কেউ যদি যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা তাদের ওই নোট অফ ডিসেন্ট সহই এটাকে বাস্তবায়ন করবেন। আর দ্বিমতের জায়গাগুলো নিয়েও কিন্তু জনগণের কাছে যাবে। ধরা যাক যে একটা বিষয় এখানে আলোচিতই হয়নি অথবা আলোচনা হয়েছে কিন্তু কোনো ঐকমত্য হয়নি, এমনকি নোট অফ ডিসেন্ট দিয়েও কোনো ঐকমত্য হয়নি, সেই প্রশ্নটা কিন্তু জনগণের কাছে আমরা হাজির করতে পারছি আমাদের ম্যানিফেস্টোর মধ্যে দিয়ে, এবং সেইখানে যে জনগণ আমাদেরকে সংখ্যাগরিষ্ঠতা যে যাদেরকে দেবে তারা তখন সংসদে ওই সংবিধানে ওইটাও যুক্ত করতে পারবেন কিংবা তাদের পলিসি সেভাবে নির্ধারিত করতে পারবেন। সে কারণে আমাদের দিক থেকে আমরা বলেছিলাম যে একদিকে এটা সবার অঙ্গীকার একটা অর্ডিন্যান্স এটা যেমন হতে পারে, তেমনি এটা শেষ পর্যন্ত জনপ্রতিনিধিদেরকেই এটা সম্পন্ন করতে হবে। তার মানে জনগণকে অংশ নিয়ে জনগণের নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা একটা জায়গায় বসবেন, তারা এটা বাস্তবায়ন করবেন। এখন সেইটাও বা কী হবে, এটা কি সাধারণ একটা সংসদ হবে? আমাদের দিক থেকে আমরা প্রস্তাব করেছিলাম যে এটা সংস্কার পরিষদ হওয়া দরকার, রিফর্ম অ্যাসেম্বলি। কারণ সংস্কারের বিষয়টা একদিকে যেমন জাতীয় ঐকমত্য আছে, অন্যদিকে সংস্কারটা যেহেতু মৌলিক পর্যায়ে সংস্কার সংবিধানে, এটা জনগণের অনুমতি নিয়ে করা দরকার। জনগণ একটা সংসদকে এখতিয়ার দিবে যে তোমরা সংস্কার পরিষদ এই সংস্কারগুলো করতে পারবে। একটা সংসদ কি একই সাথে সংস্কার পরিষদও হবে এবং জাতীয় সংসদ হবে? এই সংসদটা একই সাথে সংস্কার পরিষদ এবং একই সাথে সে জাতীয় সাধারণ সংসদ হিসেবেও সে তার ভূমিকা রাখবে, অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলি অ্যান্ড স্পেশালি রিফর্ম অ্যাসেম্বলি। মানে এটার নাম আপনি রিফর্ম অ্যাসেম্বলি দিচ্ছেন, আবার এটা একটা সাধারণ অ্যাসেম্বলি হিসেবেও সে মানে ভূমিকা রাখবে। তার মানে আমরা দুটো কাজ করব। প্রথম দিন থেকেই সরকার গঠিত হবে, 5 বছর সেই সরকার পরিচালনার দায়িত্ব পাবে। অন্যদিকে এখানে আপনার সংসদে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই যে আমাদের ঐকমত্য সেটাকে র্যাটিফাই করা এবং অন্যান্য প্রসঙ্গগুলোকেও সম্পন্ন করা, এবং এটার যে বাস্তবায়ন অর্থাৎ কার্যকর করা। একটা তো হচ্ছে আপনি সংবিধানে যুক্ত করলেন এবং সেটা গণভোটে গেল, সংবিধান সেভাবে গৃহীত হলো। তারপরে হচ্ছে যে এটা সংবিধান অনুযায়ী তো সেগুলোকে এফেক্টিভ করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে সেই অনুযায়ী সজ্জিত করতে হবে, সেটাও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা সম্পন্ন করা। এটাই এই জিনিসটা মানে আগে থেকেই যখন আমাদের ঐকমত্য থাকলে তাহলে জনগণ সেই অনুযায়ী আসলে এইটাকে এখতিয়ার দেন, এবং যেটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জায়গা যে জনসম্মতির ভিত্তিতে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশ হিসাবেই একটা সংবিধান তৈরি করা কিংবা তাকে গুণগতভাবে বদল করা এবং এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কারগুলোকে সম্পন্ন করা। তো এইটা হচ্ছে একটা মোটামুটি প্রক্রিয়া, যে প্রক্রিয়া আমরা ইয়েছি। এখন যদি বলেন কী কী বিষয়ে ঐকমত্য হয়েছে, আমরা মনে করি অনেকগুলো মৌলিক প্রশ্নে ঐকমত্য হয়েছে। মানে সংবিধানে 70 অনুচ্ছেদের মৌলিক সংস্কার, এইটা বাংলাদেশের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। প্রধানমন্ত্রী যে কোনো ব্যক্তি এক জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এটাও বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিচার বিভাগ সম্পূর্ণ মানে ভাবে পৃথক এবং স্বাধীন জায়গায় দাঁড়াবে এবং চিফ জাস্টিস জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হবেন। আপনার এখানে সাংবিধানিক পদের মধ্যে অন্তত নির্বাচন কমিশন, আপনার সবাই ঐকমত্য আছে যে এইখানে সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বিত একটা বাছাই কমিটি এর নিয়োগ দেবে। তবে আরও অন্যান্য সাংবিধানিক পদ যেমন দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, অডিটর জেনারেলের পদ, ন্যায়পাল, এগুলোর নিয়োগের ক্ষেত্রে এই ধরনের বাছাই কমিটির বিধান সংবিধানের বিষয়ে রাখা হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট। অনেকগুলো দল এটা রাখার সংবিধানে রাখার পক্ষপাতী না, কিন্তু আবার কেউ সংখ্যায় বেশি দল এটা রাখার পক্ষপাতী। সেই জায়গা থেকে এই নোট অফ ডিসেন্ট সহ এটা একটা গ্রহণ হয়েছে। তারপরে ধরুন যে রাষ্ট্রপতির ক্ষমতা এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, জরুরি অবস্থা ঘোষণা, এমনকি উচ্চকক্ষ গঠন, নারীর প্রতিনিধিত্বের ক্ষেত্রে সরাসরি নির্বাচনের জায়গাটি মানে যেভাবে আমাদের প্রস্তাব ছিল সেভাবে অর্জিত হয়নি, কিন্তু 50টি যে আসন সংরক্ষিত আসন সেটা বহাল রেখেই প্রত্যেক দল মানে এর পরের নির্বাচন থেকে মানে এই নির্বাচনে ন্যূনতম 5 ভাগ
নারী প্রার্থীকে সরাসরি নিয়োগ মানে নমিনেট করবে পরবর্তী সংবিধান সংশোধনের পরের নির্বাচনে সেখানে ন্যূনতম 10% কমপক্ষে 10% নিয়োগ, তার মানে 300 আসনের মধ্যে 30 জন নারীকে অবশ্যই মনোনয়ন দিতে হবে। তো এইভাবে অনেকগুলো জায়গাতেই আপনি এখনো আলোচনা মানে যে জায়গায় আছে তাতে আর এই প্রশ্নগুলোতে আমাদের ঐকমত্য, যদিও সংসদে উচ্চ কক্ষের প্রশ্ন নিয়ে একটা বড় আকারের ডিসেন্ট। গরিবের ঘোড়া রোগের কথাও বলেছেন এক্ষেত্রে। দেখুন, গরিবের ঘোড়া রোগ মানে এই কথাগুলো অনেকে বলেন, এটা হবে তখনই যখন মানে উচ্চকক্ষে আসলে ন্যূনতম কোনো ক্ষমতার ভারসাম্য আর না থাকে। কিন্তু আমরা তো ক্ষমতার ভারসাম্যটাই তৈরি করতে চাচ্ছি না জবাবদিহির জন্য। জবাবদিহির প্রাথমিক শর্ত হচ্ছে ক্ষমতার ভারসাম্য আছে কিনা। ক্ষমতা যদি সবকিছু এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকে তাহলে কি হয় 54 বছর আমরা দেখেছি। ফলে সেই জায়গা থেকে আমাদের এই পরিবর্তনের জায়গাটা আমাদের আগে থেকেই লড়াই সংগ্রাম উপস্থিত ছিল। সেখানে হয়তো ডিগ্রির পার্থক্য ছিল, মানে ধরুন এমনকি রাজনৈতিক যুগপৎ আন্দোলন যেটা হয়েছিল সেখানেও কিন্তু পরিষ্কারভাবে এই সংস্কারের প্রশ্নগুলো তোলা হয়েছে এবং সরকার এবং শাসন ব্যবস্থা বদলের স্লোগানটা কিন্তু এইবারে প্রথমত এত এক্সপ্লিসিটলি এসেছিল। এক দফার মধ্যে কেবলমাত্র সরকারের পতন না, সরকার এবং শাসন ব্যবস্থা বদল দুটোই কিন্তু বদলানোর প্রশ্নটা এক দফাতে আগে ছিল। এইটা বাংলাদেশের জায়গাতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং এই ঘটনাটা অর্থনীতির সাথে যুক্ত। আমি একটা কমেন্ট শুধু করি যে আমাদের এখানে এই যে অর্থনীতির যে ব্যাপক লুণ্ঠন, পাচার, ব্যাংকগুলো কোল্যাপস করার মতো অবস্থা এবং একটা আইনশৃঙ্খলা সহ নৈরাজ্য, এই পুরো জিনিসটার এই পূর্ববর্তী যে শাসনের একটা ফল হিসেবে আমরা এখনও মানে হ্যাংওভার হিসেবে ভোগ করে চলছি। যদি এই সরকারের দায় আছে অনেকগুলো জায়গায় যে এখন পর্যন্ত তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পরিবেশকে ইয়ে করেনি, কিন্তু অন্তর্বর্তীকালে কিন্তু ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সবাই যখন বিনিয়োগ করে তার একটা সার্টেনটির জায়গায় করে। এই কারণেই আমরা আবার বলছিলাম যে নির্বাচন যেমন সংস্কারের জন্য জরুরি তেমনি অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জরুরি। ফলে দুটো সম্পর্কিতভাবে আমাদের এগোতে হবে। অর্থনৈতিক উন্নতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বললেন যে যার অভাবেই অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, তাই তো? আমাদের এই মুহূর্তে করণীয় কি অর্থনৈতিক উন্নয়নের জন্য? আমরা বাজারে গেলে কিন্তু চালের দাম আমাদের অর্থনীতি তো এখন কারা নিয়ন্ত্রণ করছে? ইকোনমিক যে কন্ট্রোলটা, সেই কন্ট্রোলটা রাজনীতিক আইডিওলজিতেই কিন্তু আপনার কন্ট্রোল হচ্ছে বলে মনে হয় না। কারণ রাজনীতিকরা অর্থনীতির কাছে বন্দী। এটাকে আপনাকে এই বন্দী দশা থেকে রাজনীতি থেকে উদ্ধার করতে হবে। উদ্ধার করলেই তখন কিন্তু আপনার রাজনীতি অর্থনীতির কাছে বন্দী এবং এই বন্দী রাজনীতিকে অর্থনীতি সবল থেকে উদ্ধার করতে হবে। অর্থনীতি ছাড়া কিছু চলবে? নো, দ্যাটস ওয়াই আপনার রাজনীতি এবং অর্থনীতি দুইটার মধ্যে ব্যালেন্স থাকতে হবে। এবং এখানে পাবলিক অ্যাকাউন্টেবিলিটি যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো উনি তো রাজনীতিবিদ। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, যেমন আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান যাকে নিয়োগ করবেন সেই নিয়োগের ক্রাইটেরিয়াটা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া। আমি সেন্ট্রাল ব্যাংকের বোর্ডের ডাইরেক্টর ছিলাম, আই ওয়ার্ক ফর 4 ইয়ার্স। আমি বলছি যে আমার টার্মস অফ রেফারেন্স কি দেখান, দেখাইতে পারে নাই। এটা কে কার আত্মীয়, কে কার কোন পলিটিক্যাল পার্টির ইয়ে করে এই হিসাবে হইতেছে। এটা থেকে মুক্ত করা লাগবে। এটা থেকে মুক্ত করলে আপনার যেমন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, বিটিআরসির চেয়ারম্যান, তারপরে আপনার ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, সেন্ট্রাল ব্যাংকের বোর্ডের ডাইরেক্টর, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বোর্ডের ডিরেক্টর। যেমন আমি জনতা ব্যাংকের বোর্ডে ছিলাম, আমার সাথে যারা আছে এদের আমার পিয়নের যোগ্যতাও নেই, অনেকগুলো আছে আমার পিয়ন হওয়ার যোগ্যতা নেই, কিন্তু সেও আমার সাথে বোর্ডে বসতেছে ইকুয়ালি। হি ডাজ নট হ্যাভ এনি ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড। তার মানে কি? এইটা যদি আপনি না করেন, এটাকে যদি সেপারেশন, আপনাদের কাছে অনুরোধ হলো যে এগুলাকে এভিএন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কোনো পলিটিক্যালি সিলেক্টেড লোক হবে না, পলিটিক্যাল আইডিওলজি থেকে হবে না। হি মাস্ট পসেস দি প্রফেশনাল এবিলিটি, অ্যাকুমেন অ্যান্ড কোয়ালিটি।
সবার নাই। আপনি দেখেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর পলাইছে। গত 53 বছর আমরা দেখি নাই সরকার পরিবর্তনের পর সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাংকের গভর্নর পলায়। ইভেন নর্মাল ইলেকশনেও চেঞ্জ হলো 2008-এ। সালাউদ্দিন সাহেব তখন গভর্নর ছিল, ওনার সেপ্টেম্বরে শেষ হয়েছে। অ্যাকর্ডিংলি সে ওই 6 বছর শেষ হয়েছে, উনি চলে গেছেন, আবার নতুন লোক আসছে নিচে। এই যে সিস্টেম, এটা সিস্টেম অ্যালাউড টু বি ওয়ার্ক। এবং পার্লামেন্টের যে স্ট্যান্ডিং কমিটিগুলো আছে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলো ফাংশনিং না। আমি চ্যালেঞ্জ দিলাম, তাদের সে অ্যাবিলিটিও নাই যে চেয়ারম্যান হয়। সে তো ছিল না। হ্যাঁ, না পার্লামেন্ট যেটাই পার্লামেন্ট হলো না, এরশাদেরও তো পার্লামেন্ট ছিল। এরশাদের জিয়াউর রহমানের সময় যে পার্লামেন্ট ছিল আমরা তো দেখছি। আমরা জিয়াউর রহমান সাহেব যখন আমার পাওয়ারে আসে তখন আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং উনি যখন মারা যায় তখন আমাদের কোর্স শেষ হয়েছে ইউনিভার্সিটিতে, তখন আমি সিএতে ভর্তি হয়েছি। ওই সময়ও পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি যেভাবে কাজ করছে এখন করে না। এরশাদ সাহেব বলতে সামরিক শাসক, কিন্তু উনার সময়ও আপনার পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির একটা দাম ছিল। এখন পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে আপনি রাখলেন, পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটিগুলো হলো আপনার মূল অর্গান, এবং সেই অর্গানে যে যত রকমের এই যে এখন ওনারা যে সংস্কারের কাজ করতেছে, এটা যাইয়া পরবর্তীতে যে ইলেকশনটা হবে, ইলেকশনে যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি হবে, রেলিভেন্ট মিনিস্ট্রি সংক্রান্ত যে চেঞ্জগুলো হয়েছে সব ওইখানে যাবে, ওই স্ট্যান্ডিং কমিটিতে। তাহলে ওইখানে আপনার লোক দরকার, কাজ করার, কাজের লোক দরকার, এবং সেই লোকটা, সেই এক্সপার্টিসটা আছে কিনা। এবং ওনারা এটা নিয়ে যদি না করে উনি চাঁদাবাজির কাজের মধ্যে ব্যস্ত হয়, তাহলে সব জায়গায় যদি টাকা নিয়ে ব্যাংকের চেয়ারম্যান বানায়, ওইটা করে সেটা করে, ওইখানে স্ট্যান্ডিং কমিটিতে বসায় একজন আরেকজনের ঘুষ দিয়া, তাহলে আপনার ওই পার্লামেন্ট ফাংশন করবে না। পার্লামেন্টারি আমাদের পিএইচডির সময় বাংলাদেশের পাবলিক অ্যাকাউন্টেবিলিটির উপরে আমার থিসিসে একটা সেকশন ছিল। আমাদের এখানে পার্লামেন্টারি যে সিস্টেমটা চালু করছে ইটস নট ব্যাড, কিন্তু এটাকে আমরা কোনোদিন কাজে লাগাই নাই। স্ট্যান্ডিং কমিটিগুলো ফাংশন করতেছে না। স্ট্যান্ডিং কমিটি ইজ দি মেইন কমিটি, যে ওই মিনিস্ট্রি সংক্রান্ত কাজগুলোকে সে প্রসিড করবে, এবং হি মাস্ট বি এ কোয়ালিফাইড পারসন। কোয়ালিফাইড মিনস ওই লাইনে কোয়ালিফাইড পিএইচডি ডিগ্রি হলে নট নেসেসারি, ওই লাইনের প্র্যাকটিশনার হতে হবে। যারা আগে কাজ করছে ওনাদেরকে দিলে তখন আপনার কিন্তু, আমি ধরেন আমার পিএইচডি থিসিসের সময় একজন খুলনার এক লোক, তখন বিএনপি 91-এ পাওয়ারে, তখন বিএনপির এক লোক, উনি পাকিস্তান আমলে এমপি ছিল মুসলিম লীগের, সেই লোকের ইন্টারভিউ নিছে। উনি তখন পাবলিক আন্ডারটেকিং কমিটি চেয়ারম্যান ছিল, এবং পাবলিক আন্ডারটেকিং, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এইগুলো কোনো ফাংশন করতেছে না এখন। গত 30 বছর 40 বছরে কোনো ফাংশন করে নাই, করছে নিজের সুবিধা মতন। এগুলো যদি এই সমস্ত প্রতিষ্ঠান যদি সিএজি, আপনার সিএজি যাদেরকে ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট পজিশন, উনি তো কেউ তো চ্যালেঞ্জ করে নাই, করছে না। গভর্নমেন্টের এই যে অ্যাকাউন্টসগুলো বিলগুলো পাস করতেছে, এনিবডি চ্যালেঞ্জ? নো, কেউ কোনো কমপ্লেন আসছে সিএজি থেকে, যে সমস্ত কমপ্লেনগুলো আসে সেটা তো আপনার ইয়েতে যায়, পাবলিক আন্ডারটেকিং কমিটিতে যায়, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে যায়, এবং সেখানে ফাইনালাইজ হওয়ার পরে তখন আপনার এটা আইনে রূপান্তর হয়। তো এখন এইগুলা যদি আপনি এই ব্যাপারে যদি আপনার ক্লিয়ার কাট যদি পজিশন না থাকে, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি ফিক্স না করেন, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আপনার বোর্ড, সেন্ট্রাল ব্যাংকের বোর্ড, যেগুলো গভর্নমেন্টের, যখন যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসে ওই পার্টি থেকে তো তারা লোকজনকে দেয়, ওনার ওইখানেই যোগ্য লোক দেখ, অসুবিধা কী? জি, আপনাকে ধন্যবাদ। জোনায়েদ স্যারকে আমরা শেষ করব, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। নির্বাচন কবে হচ্ছে? না, দেখুন, নির্বাচনের তারিখ বিষয়ে তার আগে একটা কথা বলি। এইবারের সংস্কারে কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির ক্ষেত্রে, আমি বলছিলাম যে আগে পার্লামেন্টগুলো আসলে তো মানে ওইভাবে জনপ্রতিনিধিত্বমূলক হয়নি, কেননা নির্বাচন সবগুলোই প্রশ্নবদ্ধ ছিল, বিশেষ লাস্ট 3 পার্লামেন্টস। তো এইটা কিন্তু মানে আমরা যে ভবিষ্যতে আশা করছি আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন পাবো, এবং সেখানে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলো যাতে ঠিকঠাক মতো ফাংশন করে, এবং বিরোধী দলের কাছ থেকে বেশ কয়েকটা
স্ট্যান্ডিং কমিটি সভাপতি নির্বাচিত হয়, সেইটা ব্যাপারে সংস্কারে ঐকমত্য তৈরি হয়েছে। তো সেই জায়গাগুলো একটা ইতিবাচক জায়গা। এবং আজকে মানে এটাও আলোচনার মধ্যে এসছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগটা রাষ্ট্রপতির হাতে রাখা, এটা পলিটিক্যাল পার্টির হাতে না রাখা। তো এই জায়গাটা আমাদের সংস্কারের এই জায়গাগুলো যদি আমরা অর্জন করতে পারি এবং কার্যকর করতে পারি, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে এবং জবাবদিহি তৈরি হবে। সেইটাই হয়তো ভবিষ্যতে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই যেটা আগেও আমরা বলেছি যে এই কাজটা সম্পন্ন করতে কিন্তু নির্বাচন দরকার। এখন নির্বাচনের ক্ষেত্রে অনিশ্চয়তা, এটা কেবল রাজনৈতিক অনিশ্চয়তাকে টিকিয়ে রাখেনি, এটা মানে এমনকি বলতে পারেন যে মানে অর্থনৈতিক ক্ষেত্রেও বিরাট একটা ভূমিকা রেখেছে। নির্বাচনের তারিখও যদি নির্দিষ্ট হয় কিংবা আগে থেকে আরও কিছুদিন আগে থাকতো, তাহলেও এখানে বিনিয়োগ পরিকল্পনাটা অনেকেই করতে পারতেন যে ঠিক আছে ইলেকশন সামনে আসতেছে, ফলে কীভাবে তারা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন এবং পুরো ইকোনমিক মানে অর্থনৈতিক সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা ক্লাইমেটটাকেই বদলে দিত। তো সেই জায়গাটা প্রয়োজনীয় আছে। আর রাজনৈতিক প্রয়োজন নির্বাচন তো আছেই। এখন এই বিষয়ে যেহেতু ইতিমধ্যে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছিলেন, তিনি তো মধ্য এপ্রিলের মধ্যে নির্বাচন হচ্ছে এটা তিনি নির্দিষ্ট করেছিলেন। আমরা সময়ের জায়গা থেকে যে জায়গাটা বলছেন যে সময়টাও ঠিক উপযুক্ত না, কারণ ওই সময়ে আবহাওয়া, পরীক্ষা, তার আগেই রোজা, মানে এই সব মিলিয়ে সময়টা ঠিক উপযুক্ত না। তারপরে আমরা দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টা তিনি লন্ডনে সফরকালে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে সেখানে বৈঠক হলো এবং সেইখানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে এটা সংস্কার এবং বিচার কাজ এগোলে যথেষ্ট পরিমাণে কিংবা সিগনিফিকেন্টলি এগোলে তাহলে এটা মধ্য ফেব্রুয়ারির মধ্যে হতে পারে। তো আমরা যেহেতু সংস্কারের বিষয়ে তো একটা অগ্রগতির জায়গায় যাচ্ছি, বিচার কাজও যাতে খুব ত্বরান্বিত হয় এবং বিশেষভাবে প্রতিটি হত্যাকাণ্ডের অন্ততপক্ষে সেগুলো নিয়ে যাকে বলে যে চার্জশিট হওয়া কিংবা সেটা বিচার প্রক্রিয়ার দিকে অগ্রসর হওয়া। যারা শহীদ হয়েছেন তাদের পরিবার কিন্তু এই বিষয়টা দেখতে চান যে অন্তত একটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, বিচার কিছু মানে অন্তত কয়েকটি বিচার একটা পরিণতির দিকে এগিয়েছে। তো সেইটা দায় কিন্তু সরকারেরই এবং সেই জায়গাটাতে সরকারকে খুব উদ্যোগ নিতে হবে। আমরা বলেছি প্রয়োজনীয় ট্রাইব্যুনাল বাড়ান এবং লোকবল বৃদ্ধি করেন যাতে কাজগুলো দ্রুত এগোয়। সো বিচার এবং এই সংস্কারের ব্যাপারটি সবাই চায় এবং আমরা আশা করি যে এটা এগিয়ে যাবে এবং নির্বাচন এটার কারণে কোনো মানে পিছিয়ে যাবে না অথবা এটা অনিশ্চয়তার দিকে যাবে না। নির্বাচনকে একটা যৌক্তিক সীমার মধ্যে হতেই হবে। এই কারণে যে এটা মানে সামগ্রিকভাবে আমাদের স্থিতিশীলতার জন্য জরুরি এবং এইটাই এখন বড় ন্যাশনাল ইন্টারেস্ট হয়েছে, নট অনলি পলিটিক্যাল, ইকোনমিক এবং সোশ্যাল সমস্ত দিক থেকেই। তো অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক আমাদের স্বার্থের জায়গা যদি জাতীয় স্বার্থ আমরা বিবেচনা করি, এই মুহূর্তে বিচার, সংস্কার, নির্বাচন এটা খুবই গুরুত্বপূর্ণ তিনটা অধ্যায়। নির্বাচনের ক্ষেত্রে যেটা একটা বড় সংকট হতে পারে সেটা হচ্ছে নির্বাচনের পরিবেশ। নির্বাচনের পরিবেশ আছে কিনা, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তুললেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গাটা এই সরকার দারুণ রকমভাবে প্রতি মুহূর্তে ব্যর্থ হচ্ছে, হোঁচট খাচ্ছে এবং এইটা আমরা সবসময় এই জায়গাটাতে তাদের স্ট্রংলি জবাবদিহির জায়গায় আনতে চাই যে আপনাদের 1 বছর হতে চলেছে, এই সরকার আগামী 8 তারিখে 1 বছর দায়িত্বপ্রাপ্ত মানে পূর্ণ হবে। সেইখানে তাদের যে এখনো পর্যন্ত মব মানে অনেক কিছু নিয়ন্ত্রণ করছে, নানা জায়গায় হামলা হচ্ছে, এমনকি হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে নারী সম্প্রদায়, আমাদের মানে অন্যান্য জাতির মানুষেরা ভুগছেন, এইটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং খুব দুঃখজনকভাবে আমরা দেখেছি যে এখানে মবকে নিয়ন্ত্রণের বদলে অনেক ক্ষেত্রে মানে ছাড় দেওয়া হয়েছে অথবা সেটাকে নানাভাবে জাস্টিফাইও করার চেষ্টা করা হয়েছে। তো এটা খুব বিপজ্জনক বাস্তবতা নিয়ে আসবে। তা আমরা সেই জায়গা থেকে মনে করি যে নির্বাচনের পরিবেশটা যাতে করে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে, রাজনৈতিক দলগুলো, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা স্বাধীনভাবে প্রচারণা করতে পারেন এবং সকলের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। দল বড় কি ছোট সেটা তো ইম্পর্টেন্ট ব্যাপার না, ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকেই
সমান প্রচারণার জায়গাটাতে যেতে পারছেন কিনা, মানুষের কাছে পৌঁছাতে পারছেন কিনা, জনগণ ভোট দিতে পারছে কিনা। এই পরিবেশটা তৈরি করার জন্য সরকার ইতিমধ্যে নানান উদ্যোগের কথা বলছেন, কিন্তু সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জই কিন্তু এইটা। এবং এটা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেলে এখন সরকারের প্রধান মনোযোগ হওয়া উচিত যে কিভাবে নির্বাচনের পরিবেশটা তারা তৈরি করতে পারবেন। একটা সুষ্ঠু নির্বাচন, রাজনৈতিক স্টেবিলিটি এবং ইকোনমিক আমাদের ফিউচার, মানে আমরা ক্রাইসিসের দিকে যাব নাকি আমরা আসলে উত্তরণ ঘটাতে পারবো, সেটার পুরোটাই কিন্তু এই জায়গাটার উপর নির্ভর করছে। আমরা মনে করি, আমরা বিশ্বাস করতে চাই, কিংবা আমরা এই কথাটা গত কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা যখন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন, সে বৈঠকে আমাদের পক্ষ থেকে আমি নিজেটা উত্থাপন করেছিলাম যে আপনি 5ই আগস্ট আমরা আশা করি আমরা একটা সনদ পৌঁছাতে পারবো, আর এর আগেই হয়তো ঘোষণাপত্র তৈরি হয়ে যাবে। কাজেই একই সাথে নির্বাচনের তারিখটাও আপনার ঘোষণা করা উচিত। তার মধ্যে দিয়ে আমরা একটা মানে নতুন পর্বে প্রবেশ করব, যেখানে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের পরিবেশ বিষয়ে তাদের মধ্যকার যে একটা আলাপ আলোচনা এবং কতগুলো কোড অফ কন্ডাক্ট তৈরি করা, এটাও কিন্তু খুব দরকারি হবে। যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু কি কোড অফ কন্ডাক্ট মেনে চলবো, কি নিয়ম নীতি মেনে চলবো। না হলে দেখা যাবে যে একটা অপ্রয়োজনীয় সংঘাত তৈরি হচ্ছে এবং সেটা একটা আরও অনিশ্চয়তার জায়গা তৈরি করছে। তো এইসব প্রশ্নে দায়িত্বশীলতা, ন্যূনতম জাতীয় ঐক্য, একটা মানে আমরা তো একটা গণতান্ত্রিক উত্তরণে যেতে চাচ্ছি। এই উত্তরণ পর্বে, একটা ব্যবস্থা নির্মাণের পর্বে আন্দোলনকারী সকল শক্তি যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করবে, কিন্তু তারা যদি ন্যূনতম একটা জাতীয় ঐক্য রক্ষা না করে, যে আমরা এই ট্রানজিশনে, এটা কিন্তু খুব কঠিন হয়ে পড়বে। ফলে ওইটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেটা ন্যূনতম জাতীয় ঐক্যের অধীনে এবং এই গণতান্ত্রিক উত্তরণে সবাইকে একটা দায়িত্বশীল ভূমিকা জায়গায় থাকবে। আপনাকে ধন্যবাদ। জামালউদ্দিন আহমেদ, আপনি? আমার আন্ডারস্ট্যান্ডিং হলো, সরকার যদি এখনই ডিক্লেয়ার করে, টুডে যদি ডিক্লেয়ার করে যে ডিসেম্বরের ভিতরে ইলেকশন হবে, মানুষ যেটা জানতে চাইতেছে, মানুষ অধীর আগ্রহে শুনতে চাইতেছে যে ইলেকশনের ডেট, এবং ইলেকশনটা হয়ে গেলে, ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয়ে গেলে বাংলাদেশে 50% এই যে টেনশন এখন, এটা কমে যাবে। এটা ওনারা যদি নিশ্চয়ই অবশ্যই বুঝেন, পলিটিশিয়ানদের সাথে তো আলাপ করতেছেন, এবং ফান্ডামেন্টাল ডিক্লারেশনটা যদি আপনার চিফ অ্যাডভাইজারের মুখ থেকে শুনে যে 31শে ডিসেম্বরের ভিতরে পার্লামেন্ট ইলেকশন হবে, রেডি হন, গেট রেডি, তখন দেখবেন যে এখনকার যে ক্যাসালগুলো আছে এগুলো থাকবে না, এগুলো থাকবে না। মানুষ সবাই নিজের ঘর গোছানোর জন্য তখন চেষ্টা করবে। এইটা করতে যায় দে উইল গেটিং প্রিপেয়ার্ড। এই যে প্রিপেয়ার্ড, এই ডিক্লারেশনে কিন্তু অনেক জিনিস কিন্তু স্থিতিশীলতা, তখন বিদেশি ইনভেস্টর যারা এবং আমাদের লেন্ডিং ইনস্টিটিউশন যারা আমাদেরকে লোন দেয়, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, প্রত্যেকে কিন্তু এসে দেখবে যে অ্যাসেসমেন্ট করবে। এবং আপনার আমরা তো বিজনেস লাইনে কনসালটেন্সির কাজ করি, যত বিদেশিরা আলাপ করে ইলেকশন কবে হবে, ফান্ডামেন্টাল কোশ্চেন টু মি বলে যে ইলেকশন কবে হবে, এইটা তো আমি শিওর, আমি বলি যে ডিসেম্বরের ভিতরে হবে, কিন্তু আমি তো আই এম নট দ্য অথরিটি। আমরা মানে ওরা আসুক, আমার এখানে আসলে ইনভেস্টমেন্ট হবে, হবে, কাজ হবে, মানুষের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এই যে আমরা লাস্ট 11 মান্থ, এই 11 মান্থে আপনার যদি এখন আমাদের 3.1% হলো জিডিপি গ্রোথ, এটাকে যদি আমরা ইকুয়াল 6.5-তে উঠাইতে চাই, প্রতি বছর 0.5 করে যদি বাড়ান, তাহলে আমার হিসাবে দেখা যায় 16 বছর লাগে। তার মানে আমরা 16 বছর পিছনে আছি 11 মাসে। এই 11 মাসে আমরা 16 years গট ডাউন। আমার আসে ওই 6.5-তে আমি যদি উঠাইতে হয়, তাহলে আমাকে এই টাইম দিতে হবে। আর বাংলাদেশটা তো সুপারসনিক ইকোনমি না এবং ডিজিটালাইজড ইকোনমি না, এটা হলো ম্যানুয়াল সিস্টেম, ম্যানুয়াল প্লাস অটোমেশন, এই দুইটা মিলেই এখন যে আপনার বিকাশ টিকাশ এগুলো হওয়াতে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনটা বাড়ছে। এখন যদি ওনারা কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে তারা যদি আরও 6 মাস থাকে, 6 মাস থাকলে এই 6 মাসের ভিতরে ট্যাক্স ডিপার্টমেন্টের ডিজিটালাইজেশন, ইট ইজ এ মাস্ট, এটা ফরজ। এটা হলে বাংলাদেশে 25 লক্ষ হাজার কোটি টাকার বাজেট বানাইতে পারবে এই আগামী 5 বছরের ভিতরে। এই গভর্নমেন্টের নেক্সট যে গভর্নমেন্ট আসবে, ট্যাক্স ডিপার্টমেন্ট শুধু যদি ডিজিটালাইজ, বিএটি, কাস্টমস,
ইনকাম ট্যাক্স, এই তিনটা জিনিস। এটা যদি করে, আমরা ইকোনমিক অ্যাসোসিয়েশন থেকে কিন্তু এটার গবেষণা করছি। গবেষণা গত 15 বছর ধরে বিকল্প বাজেট তৈরি করছে। অনেকে হাসে, সবাই হাসে, মানে বুঝে না, সে বুঝতেছে না। যেমন আমরা যখন পদ্মা সেতুর কথা, আপনার নিজ অর্থে পদ্মা সেতু, এটা যখন প্রস্তাব দিলাম, তখন আপনার সরকারের লোকে অনেকে হাসে, আমার কয় এগুলো কি পাগল। পরে তো হয়েছে না, এটা যেভাবেই হোক হয়েছে। দুর্নীতি হবে, কনস্ট্রাকশন হলে আমেরিকাতেও দুর্নীতি হয়, চায়নাতেও দুর্নীতি হইতেছে, রাশিয়াতেও দুর্নীতি হয়, সব দেশে, ইন্ডিয়াতেও দুর্নীতি হচ্ছে। বাট আপনাকে কোনো কোনো সময় আপনাকে সিদ্ধান্ত নিতে হয় যে এটা আপনি করবেন। এখন আমাদের ট্যাক্স ডিপার্টমেন্ট, যদি আমি রিকোয়েস্ট করবো যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা তো নির্দলীয় সরকার, এখানে কোনো রাজনীতি নেই, এনারা ইন্টেরিয়াম গভর্নমেন্টে কেন ওনারা যায় নাই তো কোনো প্রজেক্ট, কোনো প্রজেক্টে যায় নাই এখনো। খালি ওই যে কি কোথায় করিডোর কি এগুলা, এইসব জিনিসগুলো এইগুলো লাভ হবে না। দরকারি জিনিস যেটা আমার দরকার, আমার রেভিনিউ, ইন্টারনাল রেভিনিউ জেনারেশন, এখানে 4 কোটি লোকে ট্যাক্স দিতে পারে। এখন লোক কয়জন ট্যাক্স দিতেছে? 36 লাখ 37 লাখের মতো। টিআইএন হলে 36 লাখ। এই টিআইএন হইতে পারে 4 কোটি। 4 কোটি লোকে যদি ট্যাক্স দেয়, ট্যাক্স রেট কমায়ও আপনি এখনকার থেকে বড় সাইজের বাজেট বানাতে পারেন, ক্যাপিটাল বাজেট, ডেভেলপমেন্ট বাজেট, কিচ্ছু লাগবে না, বিদেশি লোন টোন কিছু লাগবে না। আপনি ডায়াসপোরা বন্ড ইস্যু করেন, বিদেশি যে লোকজন করে। 1951-এ ইসরায়েল আপনার ডায়াসপোরা বন্ড চালু করছে, ইন্ডিয়া সেই ডায়াসপোরা বন্ড দিয়ে ইন্ডিয়ার রিজার্ভের পজিশন সবচেয়ে বেশি আমাদের এই অঞ্চলে। কেন? তারাও তো গরিব ছিল, আমরাও গরিব, কিন্তু এর ভিতরে তারা এখন এত কীভাবে আগালো? তাদের এই সিস্টেমগুলো আপনার ঠিক আছে। দিস মিনস আপনার টাইমটা কাজে লাগাইতে হবে। আমাদের যে মানে এই ইয়াং জেনারেশনের যে মানে এখন যে অবস্থা, দেশে অস্থির অবস্থা চলতেছে, সেই অস্থির অবস্থা থেকে ইয়াং জেনারেশনকে মুক্তি দিয়া স্কুল কলেজ সঠিকভাবে পরিচালনা করা। আমাদের তো লোক লাগবে না ভবিষ্যৎ জেনারেশন চালানোর জন্য? রাজনৈতিক নেতা বলেন, এন্টারপ্রেনিয়র বলেন, বিজ্ঞানী বলেন, সাহিত্যিক বলেন, কবি বলেন, সব কিছু তো লাগবে দেশ চালাইতে হলে। তো এটার কি জন্ম হইতেছে এখন? তো এই যে এখন কি হইতেছে আমাদের, এখন কি চলতেছে বলেন তো, কি চলতেছে? আমি তো ওই ল্যাঙ্গুয়েজ তো শুরুতে বলছিলেন না, এটা নট গোয়িং ইন রাইট ওয়ে। পরিষ্কার কথা, একটা উন্নত দেশের জন্য যে ম্যান পাওয়ার আমাদের দরকার, সেটা আমরা আমরা তৈরি করতে পারি নাই। তৈরি করার জন্য এনাদের সবচেয়ে সুযোগ হলো এরা পলিটিক্সের সাথে ইনভলভ না। পলিটিক্যাল পার্টির নিজস্ব এজেন্ডা আছে, তার ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টোর সাথে ইন কমপ্লায়েন্স উইথ দ্যাট তারা তাদের প্রোগ্রাম তৈরি করে। কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের তো এই ইন্টারিম গভর্নমেন্টের এটা নাই। এবং এইটা ওনারা কিন্তু, আমি তাদের কাছে অনুরোধ করব, এবং এই রাজনৈতিক নেতা আছে ওনারাও এখন তো মানে ইয়াঙ্গার জেনারেশনকে রিপ্রেজেন্ট করেন আপনি। ইউ শুড রিকোয়েস্ট গভর্নমেন্ট দ্যাট টু ডিজিটালাইজ ট্যাক্স সিস্টেম। এই যে ট্যাক্সে কোনোদিন আমরা শুনি না ট্যাক্স ডিপার্টমেন্টে আপনার স্ট্রাইক হয়, এই গভর্নমেন্টের সময় স্ট্রাইক করছে কতদিন? এটা কোনো কথা হলো? ট্যাক্স ডিপার্টমেন্ট 30শে জুন বাজেট ডিক্লেয়ার করবে গভর্নমেন্ট, সেই সময় রেভিনিউ ডিপার্টমেন্টের স্ট্রাইক। এটা তো আনফর্চুনেট, দিস ইজ আনফর্চুনেট। এবং এটা হওয়াটা এটা কি ইন্ডিকেট করে? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে স্ট্রাইক করে, বলে কি? তার মানে কি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যাদেরকে আপনি দিয়েছেন তারা চালাইতে পারতেছে না। আজ এটা খালি মানুষের নামে দোষ দিলে লাভ হবে না, তো নিজে কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। শেষ করতে চাই না, এটা তো ঠিকই যে ধরেন এখানে এই নির্বাচনের বিষয়ে আমি তো আগেই বললাম যে ইতিমধ্যে ঘোষণাই দেওয়া আছে, ইঙ্গিতও দেওয়া আছে মধ্যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হতে পারে। তবে সেটা সুনির্দিষ্ট তারিখ হলে সেটা একটা ইতিবাচক জায়গা ডেফিনেটলি ফেলবে সব জায়গায়। আর আমাদের মানে একটা দেশে যখন গণতান্ত্রিক রাজনীতি চলে এবং জনগণের হাতে ক্ষমতার কেন্দ্রটা শক্তিশালী থাকে, জনগণই ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, তখন প্রত্যেকটা গভর্নমেন্টকেই কিন্তু একটা তার নীতির জায়গায় একটা সবসময় চ্যালেঞ্জের জায়গায় পড়তে হবে। তার নীতি কতটা কার্যকর হলো, সেটা মানুষকে কতটা শেষ পর্যন্ত বেনিফিটেড করলো, দেশকে কতটা বেনিফিটেড করলো। সেটা যদি না করে তখন কিন্তু তাকে আবার জনগণের কাছে যেতে হচ্ছে। তার চাইতে কেউ যদি আরও বেটার নীতি নিয়ে হাজির হতে পারে, মানুষ তখন তার দিকে ঝুঁকবে।
এই যে ডেমোক্রেটিক পলিটিক্সে এই জায়গাটা আছে, সেটার কোনো চর্চাই তো আমাদের এখানে ছিল না। ফলে দেখা যায় যে এক ধরনের একটা মাঝখানে কয়েকটা ইলেকশন হয়েছিল, সো অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেছে, একটা দল পেয়েছে। কিন্তু নির্বাচন ব্যবস্থা কন্টিনিউ না করার ফলে, এর আগে তো সরকার জবরদস্তি কায়দায় দেশ চালিয়েছে, যা ইচ্ছা তাই করেছে, কোনো জবাবদিহিতার জায়গা ছিল না। ফলে ওই ইস্যুগুলো খুব গুরুত্ব পায়নি। আপনি যদি আজকে শিক্ষা ব্যবস্থার দিকে তাকান, আমাদের তরুণরা কীভাবে গড়ে উঠবে, বাংলাদেশের সামনে সম্ভাবনাগুলো কী, চ্যালেঞ্জগুলো কী কী, সেই অনুযায়ী আমাদের বিনিয়োগের অগ্রাধিকার কী হবে। কারণ শিক্ষা আপনার আমাদের মতো একটা দেশে এখন আমাদের বিনিয়োগের অগ্রাধিকার হওয়া দরকার শিক্ষা। আমরা যদি এই যে এটা অবশ্য মানে বিএনপি সহ আমরা যখন যুগপৎ আন্দোলনে ছিলাম, সেখানে 31 দফায় বলা হয়েছে জিডিপির 5% শিক্ষা খাতে বিনিয়োগ দিতে হবে, কিন্তু সেটা যাতে এনশিওর্ড হয় সেই জবাবদিহিটা জনগণের কাছে থাকতে হবে। আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকার কিছু পদক্ষেপ এমনভাবে নেবেন যাতে করে পরবর্তী সরকারের উপরে সেগুলোর একটা মানে বাইন্ডিং অথবা একটা দৃষ্টান্ত হলে হয় কি পরে ধারাবাহিকতা রাখতে বাধ্য হয়, সেই বাধ্যতার জায়গাটা তৈরি হয়। শিক্ষায় এরকম একটা বিনিয়োগ কিন্তু হতে পারত যে আমরা 12 ক্লাস পর্যন্ত শিক্ষা রাষ্ট্রের খাতে নিয়ে আসব, এবং আমরা মানে এই 12 ক্লাস আমাদের সকল শিশুকে নিশ্চিতভাবে শেখাবো। তারপরে 1 থেকে 2 বছর তারা বিভিন্ন প্রশিক্ষণ করবে। যারা উচ্চশিক্ষায় যাবে তো সবটা অংশ তো যাবে না, তাদের এমন কতগুলো ভাষা থেকে প্রযুক্তি প্রশিক্ষণের জায়গায় 2 বছর যাবে যে দেশের ভেতরে অথবা বাইরে তারা দক্ষ এবং মানবিক হিসাবে তারা ওখানে এটা যাইতে পারে। এবং বাংলাদেশের ওইটাই কিন্তু রাস্তা। আপনি যদি তরুণদেরকে ওইভাবে গড়ে তুলতে না পারেন, তাহলে এবং দেশে কর্মসংস্থানের জায়গা সৃষ্টি করতে না পারেন, তাহলে আমরা কিন্তু খুব বিপজ্জনক ভবিষ্যতের দিকে যাচ্ছি। হ্যাঁ, এবং যেটা বলা হলো যে শিক্ষার মান যদি যথার্থ না হয়, তাহলে তো আমরা ভবিষ্যতের জন্য যে মানে যে ধরনের মেধাসম্পন্ন মানুষের দরকার কিংবা দক্ষ জনগোষ্ঠীর দরকার বিভিন্ন ক্ষেত্রে, সেটা আমরা পাবো না। ফলে ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এটা একটা মানে টেম্পোরাল ডেফারমেন্ট ইকোনমিক্সের ইয়েতে, যে আপনি আজকে রাতারাতি লাভ পাবেন না, কিন্তু আপনার বিনিয়োগটা 10 বছরে লং টার্ম এই জায়গাগুলো খুব দরকারি জায়গা। এখন এগুলো যে ইস্যু, এটা যখন ইলেকশনের ডিবেট হবে, পিপলের মধ্যে এটা আলোচিতই তো হয় না, কারণ আমাদের নির্বাচনে তো কোনো পাবলিক ইস্যু ইম্পর্টেন্ট না, ভোট হবে কি হবে না এটা নিয়ে ইলেকশন এজেন্ডা এটাই মানে ম্যানিফেস্টো যেটা সেই ম্যানিফেস্টোর মধ্যে যোগ থাকা উচিত। না সেটা তো কিন্তু এগুলো ধরেন এক ধরনের আসে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই প্রশ্নগুলো কেন্দ্রিক নির্বাচনটা হয় না। নির্বাচন হবে কি হবে না, ভোট হবে কি হবে না, দিতে পারবো কি, ওইটাই প্রধান বিষয় হয়ে যায়। ফলে কার গায়ে কতটা মানে পেশি শক্তি আছে, কিভাবে সে নানাভাবে টাকা মাসল এগুলোকে প্রভাবিত করতে পারছে। ইলেকশন মানে হচ্ছে অল অ্যাবাউট দিস। ইলেকশন হওয়ার কথা ছিল যে কে কার কোন পলিসি জায়গাতে আসবে। নির্বাচনের মধ্যে মানুষ ভোট দিবে এবং সেই অধিকার কেড়ে নেওয়ার সব রাস্তাগুলো বন্ধ করা দরকার। শেষ করি এই জায়গায় যে এটাই মূল প্রশ্ন, যে আমরা ডেমোক্রেটিক রাষ্ট্র করতে চাচ্ছি যাতে বাংলাদেশে ভবিষ্যতে যারাই জনপ্রতিনিধি হবে তাদেরকে জনগণের কল্যাণের জায়গাটাকে কিংবা দেশের অগ্রগতিকে প্রধান করেই তাকে আসলে নির্বাচিত হতে হয়। ধন্যবাদ জুনায়েদ সাকি, ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।